একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছি, আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। এবং বলে রাখি, আজ আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। আমরা আলোচনায় যাব, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখে নিতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার একসাথে 3টি জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ড নকল করে ছড়িয়ে দেওয়া হলো খালেদা জিয়া মারা গেছেন এবং এটা নিয়ে সরকার নাটক করছে। এই মিথ্যা তথ্যের সাথে আবার তারেক রহমান সহ বিএনপির 3 সিনিয়র নেতার নাম আর ছবি যুক্ত করা হয়েছে। কেবল তাই না, বিবিসির ফটোকার্ড নকল করে গুজব ছড়িয়ে দেওয়া হলো। শিবিরের মহাসচিব নাকি বলেছেন তারেক রহমান দেশে ফিরলেই হামলা চালানো হবে। ওদিকে ফেসবুকে ঘুরছে আবু সাইদের ছবিযুক্ত নতুন 500 টাকার নোট, অথচ বাস্তবে এই নোটের কোনো অস্তিত্বই নেই। দর্শক, চলুন শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। টিকটকে বেগম খালেদা জিয়া, তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ডাক্তার AZM জাহিদ হোসেনকে জড়িয়ে ডিবিসি নিউজ, বাংলা ভিশন এবং কালের কণ্ঠের নাম, লোগো ও ডিজাইন ব্যবহার করে আলাদা 3টি ফটোকার্ড প্রচার হচ্ছে। এসব ফটোকার্ডে দাবি করা হয়েছে খালেদা জিয়া মারা গেছেন এবং তার লাশ নিয়ে নাটক করছে সরকার। একই সাথে কুরুচিপূর্ণ মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে তারেক রহমানকে নিয়েও। তবে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করে ডিবিসি নিউজ, বাংলা ভিশন এবং কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডাক্তার AZM জাহিদ হোসেনও খালেদা জিয়াকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। 3টি গণমাধ্যমেরই ফটোকার্ড নকল করে এই মিথ্যা ছড়ানো হয়েছে। বিবিসি বাংলা ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়েছে ফেসবুকে। সেখানে দাবি করা হয়েছে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম নাকি বলেছেন তারেক রহমান বাংলাদেশে আসলে তার উপর হামলা চালাবে শিবির। এরপর ফটোকার্ডটি যাচাই করে দেখা গেল এটি আসল নয়। বিবিসি বাংলা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং নুরুল ইসলাম সাদ্দামও এমন কোনো মন্তব্য করেননি। বিবিসি বাংলার প্রচলিত ফটোকার্ড নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। ওদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পোস্ট করা হয়। তবে অনুসন্ধান করে দেখা গেল এটি ফেক অ্যাকাউন্ট। রুহুল কবির রিজভি এমন কোনো মন্তব্য করেননি। শুধু তাই না, তার নামে কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই। বিভিন্ন সময় এই নেতা নিজেই জানিয়েছেন তিনি নিজের নামে কখনোই ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি। তারপরও শঙ্কার খবর হলো রুহুল কবির রিজভির নামে 2টো ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এখন সচল, যাদের একটিতে ফলোয়ার প্রায় 2 লাখ, আরেকটিতে প্রায় 1 লাখ। ওদিকে ফেসবুকে ছড়িয়েছে 500 টাকার নতুন নোট, যেখানে আবু সাইদের ছবি যোগ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে 4 ডিসেম্বর থেকে এই 500 টাকার নোটটি বাজারে আসবে। তবে ছবিটি বিশ্লেষণ করে দেখা গেল এটি আসল নয়। এমন কোনো নোট বাস্তবে নেই। 500 টাকার নতুন নোটে শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি রয়েছে। অপতথ্য আরও আছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল নাকি বলেছেন প্রবাসীদের 60 দিনের বেশি দেশে থাকার প্রয়োজন নেই। এমন দাবিতে একটি পোস্ট একই সাথে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়া হয়েছে। পোস্টটি সবগুলো প্ল্যাটফর্মে প্রায় 10 লক্ষ বার দেখা হয়েছে এবং 14,000-এরও বেশি আলাদা অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হয়েছে। অথচ যাচাই করে দেখা গেল পুরো পোস্টটি ভুয়া। এমন মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি। সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবাসীরা বাংলাদেশে ছুটি কাটানোর সময় 60 দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এই তথ্যকে বিকৃত করেই আসিফ নজরুলের নামে প্রচার করা হচ্ছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল ভুয়া অ্যাকাউন্ট থেকেই গুজব সবচেয়ে বেশি ছড়িয়েছে। টার্গেট করা হচ্ছে বিএনপি এবং জিয়া পরিবারকে। এর বাইরে ব্যক্তিগত আক্রমণ করেও ছড়ানো হচ্ছে গুজব। এই কঠিন বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, 71, ঢাকা। আমরা প্রতিবেদন দেখে নিলাম এবং এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমরা এটাও দেখেছি যে ব্যক্তিগত শত্রুতা থেকেও আক্রমণ চালানোর জন্য একজন আরেকজনের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন। এবং এই সমস্ত বাস্তবতা নিয়েই কথা বলতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আমরা শুনি যে সমস্ত গুজবের ফ্যাক্ট চেকগুলো করছিলাম,
আমরা ঘুরে ফিরে দেখতে পেলাম যে রাজনৈতিক অঙ্গনে এবং রাজনীতিবিদদের নিয়ে যথারীতি প্রথমে টার্গেট ছিল, এরপর সামাজিকভাবে যা যা ঘটে থাকে, কখনো আমরা ভূমিকম্পকে দেখছি গুজবের শিকার হতে, কখনো আমরা ভুয়া 500 টাকার নোটও ফেসবুকে ছড়াতে দেখছি। মুশকিল হচ্ছে কেউ যদি কারোর উপর ক্ষোভ থাকে এবং তারা যদি আসলে পাবলিক ফিগারও হয়ে থাকেন, তাহলে তাদের অনুসারীরাও কিন্তু একজন আরেকজনকে টার্গেট করে অপতথ্য বা গুজব ছড়াচ্ছে। মানে সংকটের জায়গাটা আসলে কোথায় দেখেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যক্তিগত স্বার্থে অন্যের বিরুদ্ধে অপতথ্য যে ছড়াচ্ছে, সেটার পেছনে আসলে ভীষণ ক্রিটিক্যাল কাঠামোগত কিছু কারণ রয়েছে। আমি মনে করি একটা দেশের যে ওভারঅল সিস্টেম, যে অপতথ্য ছড়ানো বলেন বা নৈতিকতার অবক্ষয়, যে কোনো কিছু পর্যালোচনা করলে দেখা যায় যে এই ওভারঅল সিস্টেম গড়ে তোলার পেছনে রাষ্ট্র ও সরকারের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা শুরু থেকে এই যে অপতথ্যকে স্টপ করা বা অপতথ্য কতটুক ছড়াতে পারে, সবকিছু কিন্তু রাষ্ট্রের উপরে নির্ভর করে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা, রাষ্ট্র কিভাবে সেগুলিকে কন্ট্রোল করছে, সেটার উপরে ভীষণভাবে নির্ভর করে। তো আমরা দেখতে পাই যে বাংলাদেশে কন্টিনিউয়াসলি রাজনৈতিক অরাজকতা চলে, অস্থিরতা, তারপরে এই যে মব তৈরি করার একটা কালচার তৈরি হয়েছে। সেখানে আমি আরেকদিন বলেছিলাম, সেখানে ডিজিটাল মব তৈরি করে বিশৃঙ্খলা ছড়ানো, অপতথ্য ছড়ানো, মানে দলে দলে গ্রুপ তৈরি করে অপতথ্য ছড়ানো, সেখানে সোশ্যাল মিডিয়াতে ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে, ফেক অ্যাকাউন্ট বলতে যেটা আমরা বুঝি যে অন্য একটা নাম দিয়ে বা একদল লোক মিলে এক জায়গায় যে অ্যাটাক করছে, এগুলোর পিছনে ভীষণ স্ট্রাকচারাল ইস্যুস আছে। এবং সেই ইস্যুগুলি মেইনলি হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা। আমি বলবো যেখানে রাষ্ট্র ভালো করে দেখতে পায় যে এই দেশের মানুষের শিক্ষার, বিশেষ করে নৈতিক শিক্ষার বড় ধরনের অভাব আছে। যেমন একটা দরিদ্র ঘেরা দেশের বাস্তবতা আমরা দেখতে পাই, যেখানে আমাদের ইনফরমেশন যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা ভীষণ দুর্বল, এবং দুর্বল হওয়ার কারণে অপতথ্য খুব দ্রুত ছড়ায়। এবং এই ক্ষেত্রে আমি যেমন রাষ্ট্রের দায় আছে বলে মনে করি, সেরকম কিন্তু শিক্ষা ব্যবস্থা, ওভারঅল এডুকেশন সিস্টেমের একটা বড় রকমের দায় আছে। যেমন বাংলাদেশে যে জিনিসটা হয়, আমি কয়েকবারই বলেছি যে এখানে যদি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, মানে রাষ্ট্রের অবশ্যই একটা দায়বদ্ধতা জায়গা আছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি থেকে শুরু করে এডুকেশন সিস্টেমের মধ্যেও আসলে এই নৈতিকতা জায়গাটা তৈরি করে দেওয়ার একটা বড় দায়িত্ব আসলে রাষ্ট্রের। কিন্তু দিন শেষে প্রতিটা মানুষই তো পরিবারভুক্ত, পরিবারের আসলে রেসপন্সিবিলিটি কি হবে? আর যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদের ভেতরেও অনেকে আছেন যাদের হাতে কখনো না কখনো কোনো না কোনোভাবে এই ডিজিটাল ডিভাইসগুলো আসে, এবং তারাও দেখা যায় ভুয়া অ্যাকাউন্ট থেকে, কারণ তারা জানে একটা কন্টেন্ট যদি ভাইরাল হয় তাহলে সেখান থেকে আয়ের একটা সুযোগ তৈরি হয়। তখন তারা কিন্তু বিবেচনা করে না যে এটা আসলে ফেক নাকি রিয়েল। এটাও কতটা ভোগাচ্ছে আসলে। আচ্ছা, আপনি যদি হিউম্যান সাইকোলজিটা ভালো করে পর্যালোচনা করেন, তাহলে দেখবেন কি যে এই যে সে মানি জেনারেট করতে পারছে, তার কন্টেন্ট যত বেশি ছড়াবে তত বেশি তার টাকা আসবে, সে তত বেশি মানে ফেমাস হবে। কিন্তু এখানে যে পরিবারের কথা যে আপনি উল্লেখ করেছেন, পরিবারকে কে নিয়ন্ত্রণ করে? আপনি দেখেন, পরিবারেও তো শিক্ষা দরকার আছে। পরিবারের আগে শিক্ষা দরকার, যে শিক্ষাটা দিয়ে সে তার সন্তানকে নৈতিকতা শেখাবে। একটা সন্তান যখন অনৈতিক বিহেভ করে, তখন সেই বিহেভিয়ারালটা, যে তার বিহেভিয়ার, সেটা তো তৈরি করে, সেটা তো সোসাইটি কনস্ট্রাক্ট করে, পরিবার কনস্ট্রাক্ট করে, এবং এদের সবাইকে রাষ্ট্র কনস্ট্রাক্ট করে। তো আমাদের ওভারঅল বিহেভিয়ারকে যে কন্ট্রোল করার একটা দায়িত্ব আছে, সেই জিনিসটা একটা শিক্ষা, একটা কন্টিনিউয়াস এডুকেশনের মাধ্যমে হয়। প্যারেন্টসরা যদি জানে যে এটা আমার বাচ্চাকে শেখাতে হবে যে আমার সন্তান যেন কোনো অনৈতিক কাজ না করে, আমার সন্তান যেন এই ধরনের মানে গুজব না ছড়ায়। গুজব ছড়ানো তো একটা অসম্ভব বড় রকমের অপরাধ, এবং এই অপরাধটার সাথে যাতে সে কখনো জড়িত না হয়, সেই জিনিসটা যে দিবে, সেই ধরনের শিক্ষাও তো পরিবারের মধ্যে নেই সমাজের প্রতি, বা সে যে আসলে এই কাজটা করতে পারে না, এই ধরনের, এটা তো ভীষণ ধরনের অন্যায়। এই ধরনের অন্যায় কাজে যুক্ত না হতে পারার যে শিক্ষাটা দেওয়া, সেই শিক্ষাটাও পরিবারের থাকতে হবে। তার
ওভারঅল দায়িত্বটা আসে হচ্ছে এডুকেশন সিস্টেমের উপরে, এবং এডুকেশন সিস্টেমটা শেপ করে হচ্ছে রাষ্ট্র। তো পুরো ব্যাপারটাই একটা চেইন আপনি দেখবেন এখানে। আপনি যদি দেখেন যে এখানে আপনি যদি দেখেন যে এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করার জন্য রাষ্ট্র একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্র যেটা করতে পারে সেটা হচ্ছে মানুষের বিহেভিয়ারকে কন্ট্রোল করার জন্য কিছু মেজার নেওয়া। যেমন পারিবারিকভাবে যদি তারা ব্যর্থ হয় সন্তানদেরকে ওই শিক্ষাটা দিতে, তাহলে রাষ্ট্র সেই দায়িত্বটা নিবে। সেটা কিভাবে নিবে? এই যে অপতথ্য যখন ছড়াবে একটা ব্যক্তি, আপনি ইন্টারনেটে গুজব ছড়াবে, তার বিরুদ্ধে স্ট্রং কোনো ব্যবস্থা নেওয়া, সে যাতে এই কাজটা না করতে পারে সেটার জন্য ভীষণ রকমের নিয়ন্ত্রণ দরকার। তাতে যদি এটাকে খুব আনডেমোক্রেটিকও বলে, তাতেও কিন্তু খুব একটা বেশি যে আসে যায় সেটা না। কারণ আমাদের স্পষ্ট, তার মানে বোঝা যাচ্ছে একজন ব্যক্তিকে এই প্রথম শিক্ষাটা পরিবার থেকে আসা উচিত, কিন্তু পরিবারের জন্য যে শিক্ষাটা, সেই শিক্ষাটা যেন ঠিকঠাক আসে তার দায়িত্বটা আবার রাষ্ট্রের নেওয়া উচিত। আমি যেখানটাতে দাঁড়িয়ে, এখান থেকে আর মাস দুয়েক পরেই জাতীয় নির্বাচন, এবং আমরা দেখতে পাচ্ছি এখন থেকে ঠিক ৬-৭ মাস আগে যে পরিমাণ ফ্যাক্ট চেক আমরা করতাম, অপতথ্য বিপরীতে সঠিক তথ্য বের করতাম, সেটা প্রায় কয়েক গুণ বেড়ে গেছে। তারপরে নির্বাচন কেন্দ্রিক সময়টা আরও বাড়তে পারে, এটা অনুমান করা যায়। কি থেকে ব্যবস্থা নেওয়া উচিত আগাম, যাতে করে কিছুটা হলেও সামাল দেওয়া যায় পরিস্থিতি? কয়েকটা ধারণা দেবে। বাংলাদেশের যে বিটিআরসি আছে, তারপরে এদের যে ধরনের মানে অর্গানাইজেশনগুলি আছে বা কোনো বেসরকারি অর্গানাইজেশনকে এই দায়িত্বগুলি দেওয়া উচিত, যাতে 24/7 এই এক ধরনের সেল তারা তৈরি করে, যে এইগুলিকে মনিটরিং সেল তৈরি করে, যাতে মনিটর করতে পারে কনস্ট্যান্টলি যে কোথায় ফেক নিউজ আছে, কোথায় রিউমার স্ক্যানার অনেক জায়গায় আছে, কি রিউমারগুলিকে স্ক্যান করে সেটার সাথে সাথে সেই জিনিসটাকে একেবারে ডিলিট করে দেওয়া, সেই খবরগুলিকে ডিলিট করে দেওয়া। আর একটা বড় কিন্তু দায়িত্ব আছে যে পলিটিক্যাল পার্টিগুলি, কারণ পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু এগুলিকে নিয়ন্ত্রণ করে। এখন তাদের কি দায়িত্বশীলতা নেই? তাদেরও তো ভীষণ দায়িত্বশীলতা আছে। যেমন আমরা একটু আগে প্যারেন্টসদের কথা বলছিলাম, পরিবারের কথা বলছিলাম। রাজনীতি যদি একটা পরিবার হয়, হ্যাঁ, তাহলে ওই একটা স্পেসিফিক দল নিজেকে একটা পরিবারের মতো তার সন্তানদের, তার দলীয় মানে তার যে দলের নেতাকর্মী আছে তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু পরিবারের মতো তাদের, এবং তাদেরও কিন্তু প্রত্যেকটা দলের এক মনিটরিং সেল বসানো উচিত, তাদের রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত, এবং তাদের বিহেভিয়ারকেও তাদের রিশেপ করা উচিত। যেমন দেখবেন নেতা নেত্রীদের ইদানিংকালে যে অশালীন কথাবার্তা বা প্রতিপক্ষকে হেয় করার জন্য তারা কিন্তু নিজেরাই এই অপতথ্যে জড়িয়ে পড়ে। তারা যদি একটা রেসপন্সিবল বিহেভিয়ার করে, তাহলে দেখা যায় যে তাদের নেতাকর্মীরা আছে যারা ইয়াং আছে, তারা কিন্তু এই কাজটা থেকে অনেক বিরত থাকবে। তো এই রেসপন্সিবিলিটিটা তাদের উপরে রাষ্ট্রের দেয়া অত্যন্ত জরুরি, যে তারা যাতে তাদের নেতাকর্মীদের বিহেভিয়ারকে কন্ট্রোল করে, এবং তারা যাতে এআই ব্যবহার করে, এই যে দেখবেন এআই টুলস ব্যবহার করে বা বিভিন্ন ফটো কার্ড ব্যবহার করে বিভিন্ন প্রক্রিয়ায় অপতথ্য ছড়ানো হয়, এবং এই অপতথ্য ছড়ানোর জন্য ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকের রেসপন্সিবিলিটি নেওয়া দরকার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যায়ে অনেক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য প্রতিদিনই মানে স্টুডেন্টদেরকে সেই অ্যাওয়ারনেসমূলক মানে লেসন দেওয়া অত্যন্ত জরুরি। মানে প্রত্যেকটা এলাকায় এই ধরনের সিস্টেম তৈরি করা উচিত। লিফলেট বিতরণ করতে পারে, ফ্লায়ার বিতরণ করতে পারে, যে এই জিনিসটা বড় ধরনের একটা ক্রাইম, এবং এর যে এন্ড রেজাল্ট এইভাবে যদি কোনো দল ক্ষমতায় আসেও সেটা কিন্তু দেশের জন্য ভালো কিছু হবে না। এই ধরনের অ্যাওয়ারনেসমূলক, সচেতনতামূলক আর কি তথ্য সমাজে খুব বেশি করে স্প্রেড করে দেওয়া অত্যন্ত জরুরি। অনেক ধন্যবাদ। তার মানে একটা পরিবারের যেরকম দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি রাজনৈতিক দলগুলো নিজেদেরকে পরিবার মনে করে তাদের যে রাজনৈতিক কর্মীরা আছেন তাদেরকে সন্তান হিসেবে ধরে নিয়ে তাদেরকে যেন এই নৈতিকতাটা বুঝিয়ে দেয়, যেন অপতথ্যের বিপরীত দিয়ে একজন আরেকজনকে যেন আক্রমণটা না করে। অনেক ধন্যবাদ। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আইন শৃঙ্খলার যে ব্যবস্থাপনা সেগুলো নিয়ে আলাদা করে কথা বলার সুযোগ হয়তো আপনার সঙ্গে হবে, এবং অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/fake news scanner এই ঠিকানায়।
আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।